নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ভক্তি ও মানবিকতার মিলন মেলায় সাব্রুমে সোনাইতে পালিত ঠাকুর অনুকূল চন্দ্র দেবের ধৃতি স্মৃতি উৎসব। কাজ না করেই উধাও প্রায় 50 লক্ষ টাকা। রাস্তা সংস্কার নিয়ে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। বিষাক্ত কিছু খেয়ে সংকটাপন্ন শিশু, সাহায্যের আবেদন মায়ের। বিলোনিয়া রেল স্টেশনে জিআরপির জালে 20 কেজি গাঁজা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাটি কাটার অজুহাতে গৃহবধূর উপর হামলার অভিযোগ। রাতে সাংবাদিকদের উপর হামলা, থানায় এফআইআর। বিলোনিয়া বরপাথরিতে রাম ঠাকুর আশ্রমের 69তম বাৎসরিক উৎসবের সমাপ্তি। খুমলুঙে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে 482 ভোটার বিজেপিতে যোগদান। শান্তির বাজারে যুব মোর্চার উদ্যোগে এমএলএ কাপ 2026-এর শুভ সূচনা। এখন সংবাদ বিস্তারিত। নীরব প্রার্থনা আর মানবিকতার ছোঁয়ায় রবিবার এক অনন্য আবহ তৈরি হলো সাব্রু মহকুমার অন্তর্গত সোনাই স্কুল মাঠে। ভক্তি, স্মৃতি ও সমাজসেবার মেলবন্ধনে এখানে পালিত হলো ঠাকুর অনুকূল চন্দ্র দেবের 138তম জন্মবর্ষ উপলক্ষে ধৃতি স্মৃতি উৎসব। সৎসঙ্গ বিহার সাব্রুম, হরিণা, মনুবাজার ও রূপাইছড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকে লক্ষ্য করা যায় ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসব সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও উঠে আসে। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন স্থান থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক অনেকেই এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুবিধা লাভ করেন, যা উপস্থিত ভক্তদের কাছে বিশেষ প্রশংসা কুড়ায়। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে এক ভক্ত আবেগঘন কণ্ঠে জানান, আমি শিলিগুড়ি থেকে এখানে এসেছি শুধুমাত্র ঠাকুরের টানে। এই পরিবেশে এসে মনটা ভরে গেল। এই বক্তব্য স্পষ্ট করে দেয় ধৃতি স্মৃতি উৎসবের আবেদন কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, রাজ্যের বাইরেও ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তিমূলক পরিবেশ আরো পূর্ণতা লাভ করে। সব মিলিয়ে সাব্রুমের এই ধৃতি স্মৃতি উৎসব ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সম্প্রীতির যে বার্তা বহন করে তা বর্তমান সময়ে নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুকরণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এক সপ্তাহ আগে এখানে এসেছি, খুব সিস্টেমেটিক্যালি নীরবে উধাও সরকারি টাকা, কাজের চিহ্ন নেই, শুধু ক্ষোভ। চরিরাম পরিমল চৌমুহনী থেকে গোলাঘাটি পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা। অথচ বাস্তবে সেই কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের নামে বরাদ্দ সম্পূর্ণ অর্থই গায়েব করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। রবিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা এই অভিযোগ সামনে আনেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাটি নিয়ে একাধিকবার দাবি জানানো হলেও কাজ শুরু হয়নি। সরকারি অর্থের এমন অপব্যবহার শুধু উন্নয়নের পথে বাধা নয়, সাধারণ মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতাও বলে মনে করছেন এলাকাবাসী। এখন প্রশ্ন উঠছে, বরাদ্দ টাকা গেল কোথায়? আদৌ কি এই ঘটনার সঠিক তদন্ত হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাস্তার কাজ করাইছে না, ওই করেছে তো কালকে দিয়ে পোস্টার লাগাই দিয়ে গেল, এইরকম একটু পোস্টার লাগাই দিয়ে গেছে, রাস্তা হয়ে গেছে না করে কাজ ফেলেছে। আপনার এলাকার ওই এই জায়গাটার নাম কি দা? অনুমোদন
তোমরা রাস্তা লইয়া কি হইছে? আমরা রাস্তা চললাম পরিপঞ্চমনির থেকে গোলাঘাটি পর্যন্ত লাঠিয়াছড়া ভাইয়া রাস্তাটা গেছে। এই রাস্তাটা 50 লাখ টাকার কাজ হয়েছিল, তারা পোস্টার লাগাইছে। কিন্তু আমরা 2021 থেকে 2025 অব্দি 5 বছরে মেনটেন্যান্স হওয়ার কথা, কিন্তু কোনো মেনটেন্যান্স হয়েছে না। কিন্তু তারা কালকে পোস্টার লাগাই গেল যে তারা কাজ করছে বলেছিল। আমরা চাই যাতে পূর্ত দপ্তর আয়াসীরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক। আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খারাপ অবস্থা হয়, এমনকি স্কুলের বাচ্চারা জুতা হাতে লিয়ে এসে যেমন লাগে, গাড়ি চলাফেরা করুন, মানে গাড়ি চালান তো মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, বড় হাঁটতেই কষ্ট হয়ে যায়। আর জল তো কমার সময় জমা থাকে, অনেক জায়গায় আছে, এর আগেও অনেক কিছু এটা লয়েছে। আমরা ড্রেনও করছে না, এইটার ভিতরে লেখা আছে ড্রেনের লিগে প্রত্যেক বছর তারা কাজ করে, কিন্তু আমরা কোনো ড্রেনেজ ব্যবস্থাই নেই। এক মুহূর্তের অসতর্কতা আর তাতে ভেঙে পড়েছে একটি পরিবারের স্বাভাবিক জীবন। খেলতে খেলতে বিষাক্ত কিছু খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এক শিশু। ঘটনাটি আগরতলা সুভাষনগরের। আক্রান্ত শিশুর নাম অনিকেত দাস। পরিবারের সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অনিকেতকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বহিরাজ্যে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু এখানে বড় বাধা অভাব। আর্থিক সংকটের কারণে ছেলেকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই পরিবারের। অসহায় মা এখন চোখের জল নিয়ে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার একটাই আর্তি, আমার ছেলেটাকে বাঁচতে একটু সহযোগিতা করুন। শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জানুয়ারি 28 রাত্রে হঠাৎ করে বমি করতেছে। বমি করার পরে পরের দিনকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমি ডাক্তার কাছে দিয়েছি বমি গ্যাসের থেকে কোনো বমি রয়েছে, ডাক্তার গ্যাসের ওষুধ ডাক্তার বমির ওষুধ দিয়েছে। তারপর বমির ওষুধটা খাওয়ানোর পরে যে পরিমাণ মানে 8-10 বার বেশি বমি করে গেছে। আপনার বাচ্চার কি হয়েছিল, মানে কিসের থেকে এই জিনিসটা হয়েছিল? তারা কোনো মনে হইতেছে কোনো প্রয়োজন হয়েছে। মানে কেমনে খাইছে জিনিসটা? কেমনে খাইছে এটা তো দেখছি না। আমাদের বাড়ির পাশে যে খেলা ছিল নাকি? খেলা শেষে যে জায়গা খেলেছে এই জায়গার ভিতরে একটা প্রয়োজনীয় ব্যাপার হয়েছে। আচ্ছা আচ্ছা এই কারণে চাকরি পাওয়া গেছে। আচ্ছা তারপর এটা থেকে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে কোনো বিষক্রিয়া জাতীয় কোনো জিনিস খাওয়া হয়েছে? আচ্ছা এরপরে জীবিত আচ্ছা। আপনার বাড়ি কই? আমার বাড়ি সুভাষনগর। এখন ওর মানে শারীরিক অবস্থা কিরকম আছে? ডাক্তার কি করছে? আগে থেকে অনেক খারাপ, একটু বাইরে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে? দিল্লিতে। আচ্ছা আচ্ছা। এখন কি চাইতেছেন আপনারা? এখন আমি চাইতেছি যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের যে কোনো একটা সাহায্য করে, আমি ছেলেটাকে যাতে আমার নতুন জীবন দেবে আচ্ছা আচ্ছা। আপনার নাম কি হয়? আপনার ছেলে না? আপনার নাম? আচ্ছা, বাবার নাম? বাড়ি কোনখানে? রেলপথ এখন নেশা পাচারকারীদের কাছে সবচেয়ে সহজ আশ্রয়। সেই তালিকায় ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিলোনিয়া রেল স্টেশন। রাজ্য ও বহিরাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে এখানে সক্রিয় পাচার চক্র। রবিবার সকালে বিলোনিয়া রেল স্টেশনে জিআরপি পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 20 কেজি গাঁজা। জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল দেবনাথ জানান, দুটি ব্যাগ নিয়ে দুই যুবক ট্রেনে ওঠার চেষ্টা করছিল। পুলিশের সন্দেহ হওয়ায় দাঁড়াতে বলা হলে তারা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। ধাওয়া করেও জঙ্গল এলাকায় ঢুকে পড়ায় তাদের ধরা যায়নি। উদ্ধার হওয়া গাঁজাগুলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বহিরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি। রেলকে কাজে লাগিয়ে নেশা পাচারের এই বারবারন্ত প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছু গাঁজা ধরছে, এই সম্পর্কে কিভাবে ধরলেন, কি ডিটেলসটা আর কি বলেন? দেখুন, এই তো আমাদের ডেইলি চেক আপ হয়। তো আজকে সকাল অনুমান 6:45 থেকে 7টা, তার মাঝে আমরা জিআরপি স্টাফ, আমি এবং বিএসএফ মিলে আমরা চেকিং করি। চেকিং করার সময় আমরা ইন ফ্রন্ট অফ রেল স্টেশন এখানে যাওয়ার পথে মানে
এখানে আমরা টেস্ট করে আসলাম, আমাদেরকে দেখে দুটো ছেলে ব্যাগ ফালিয়ে ভাগিয়ে গেছে। তো যথারীতি আমরা ছেলেটিকে পাকড়ানোর চেষ্টা করি, আমরা সম্ভব হয়নি, ওরা জঙ্গলে ঢুকে গেছে। আর ব্যাগগুলা যে ফালাইয়ে গেছে, এই ব্যাগগুলো আমরা চার্জ করে দেখার পর দেখি যে এখানে যে কিছু গাঁজা বলিয়া সন্দেহ। তো আমরা এগুলো থানাতে নিয়ে আসি এবং এটারে ওয়েটিং ব্যবস্থা করি। ওয়েটিং ব্যবস্থা দেখা গেল প্রায় 20 কেজির মতো গাঁজা। সামান্য অজুহাতের আড়ালে লুকিয়েছিল ঘৃণ্য উদ্দেশ্য। ক্রু প্রস্তাবে রাজি না হওয়াতে মাটি কাটাকে কেন্দ্র করে বাহানা তুলে গৃহবধূর উপর নেমে এলো হামলা। এমনি গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোনামুড়া এলাকায়। ঘটনাটি সোনামুড়া থানাধীন কাঠালিয়ামুড়া 5 নম্বর ওয়ার্ড এলাকার। অভিযোগ, গৃহবধূর মামা শ্বশুরের ছেলে তথা দেবর হামান মিয়া দীর্ঘদিন ধরে ক্রু প্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার মাটি কাটার বিষয়কে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাঁধিয়ে গৃহবধূর উপর শারীরিকভাবে চড়াও হয় অভিযুক্ত। আক্রান্ত গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বিষয়টি নিয়ে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের বিষয়টা হয়েছে আমার জায়গা ঘর তারা মারি কাটে, আমার ঘর বাড়ি ঘুরে লইতেছে। আচ্ছা, তো আমি যাই একদূর কইছি যে আমার বাড়িটা তো ঘুরাইতেছেন, আমার এটা উড়ে দিবেন নি মাটিটা। ড্রাইভারের করতেছে না, তারা মারি কে কাটতেছে? মারি ড্রাইভারে মানে আমার মামা শ্বশুরে কাটে। মামা শ্বশুর কি নাম? রোহিত মিয়া। রোহিত মিয়া। তো মামা শ্বশুর মাটি কাটে, তো ড্রাইভারের করে দিছে যে আমার বাড়িটা ফুরাই লইতো। তো ফুরাই লইলে তো আমি যা দেখতেছি আমার বাড়ি ফুরাই লইতেছে। তো আমি গেছি আবার দিয়ে কি হয়েছে, আমার বাড়িটা কি হলো, পুরান মাটি উড়ে দিবেন নি? না, তারা মালিকে বেশি উড়ে দিত না, বাড়ি ফুরাই নেবো, আমি তোমার এত উড়ে দিব। তো আমার এত উড়ে দিলে আচ্ছা আমি এনে দাঁড়াইছি, আমার উঠে দিয়ে মারি ডালেন, এক ডাব্বা মারি উঠে ডাল পারেন, আমার উঠে দিয়ে ডালেন লাগবো। এরা করতে মাত্র কেউ দাও, কেউ চেনি, কেউ কুড়াল, কেউ লাডি, ওই ভিডিও আছে মোবাইল। এ সবাই আইয়া আমার যা হচ্ছে করছে, আমার ডাক্তাইয়া দুটো মাটির তলে গাড়া নিচ্ছে। দেখেন আমার সারা সৈন্য এক মাটি কিচ্ছু আমার অস্থি আসলো না। গ্রামের 2-3 জন আইয়া আমার 2 হাজার পরিষ্কার করে আমার এদিকে। এই আজকে আহত হয়েছে, কি হয় আপনার এই মেয়েটা? আমার মেয়ে কি হয়েছে ঘটনাটা, আমার জামাই থাকে আজকে 2 বছর চেন্নাই থাকে। আমার মেয়েটার সাথে হামান হোসেন, যেমন নামটা না কি আমি সঠিক করতে পারি না। হামান হোসেন হ্যাঁ, আমার মেয়ের সাথে সম্পর্ক করতে আজকে 2 বছর লাগতে আমার মেয়েটাকে চালাতে আছে। আমার মেয়ে রাজিও না দেখা, এটা নিয়ে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটছে। আমার মেয়ে থানাতে কমপ্লেন করে গেছে। কমপ্লেন করে যাওয়ার পরে হয়তো কালকে রাত্র একবার ঘরে যাওয়া কেটে লাগবো, মেরে লাগবো, রাজি করে রাজি না হইলে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক কালকে রাত্রেও গেছে। অন্ধকারের আড়ালে সত্যের কণ্ঠরোধের চেষ্টা, এমনই এক উদ্বেগজনক ঘটনার সাক্ষী হলো খুমলুং এলাকা। গতকাল গভীর রাতে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতরভাবে আহত হলেন সাংবাদিক আশিস দেববর্মা। জানা গেছে খুমলুঙের নিজ বাড়ির সামনে আচমকায় তার উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে সাংবাদিক আশিস দেববর্মার মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিক প্রতিনিধিরা খুমলুং রাধাপুর থানায় পৌঁছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেন। সাংবাদিকদের উপর এই বর্বর হামলার ঘটনায় সাংবাদিক মহল সহ সর্বস্তরের মানুষ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বনবাথাগুবই লামাও কাদুলি বুজাখা सिलाइनि गादाबाय बन बख्रगत बुजाखा ताले केमा सिंजाके बर कुइनो बुजाखा जों मिया हरन को प्रमाणखा फियाबा जों हरि बिसिं फैलिया नादि कक गांके बुजाकनाय कक्तमा थुमनाय बवति प्रासा बुनाय रक बरगति प्रासा जों बाय जों जदि न बहायके बुलाय तकलाइन दं हांगाके ओ जागावो चिनि यगमु चिनि फ्रीडम ओ जागावो दं
नायदिसिं कुमुलुं प्रेस क्लाब मुथुं आगरतला प्रेस क्लाब मुथुं सारा त्रिपुरा रायजोआव जे कक्टमा थुमनाय जे जागाव एटेक मानि खोनाखैनो जोंहा जागाव थांसबैयो दिनै आगरतला प्रेस क्लाबनि दिनै प्रेसिडेन्ट प्रणब सरकार फाय सफायजाक त्रिपुरा इलेक्ट्रनिक मिडिया ससाइटिनि यांगो सुरजित दा सफायजाक दिनै समरेश दा सफायजाक कुमुलुं प्रेस क्लाबनि प्रेसिडेन्ट सफायजाक जों खोनामानि लगे लगेनो दिनै रादापुर थानाव एफआईआर लॉन्च खालायजाका 24 घन्टानि बिसिङाव जदिनो जे आसामी एरेस्ट खालायजागि हांगांके हासिंनर आगरतला प्रेस क्लाबनि प्रेसिडेन्ट सामानि खोनाखोना जों थाना बसकांगो ओ रूट ब्लक हैनाय खानानि प्रोग्राम पाइमानि यागुलो जदिनो एरेस्ट नियाखौ जों कक्टमान खांगके जों ओरो फाइ रादापुर थाना बसकांगो गेराव खायनाय एरपरे रूट ब्लक खायनाय রাত তখন 11টা 11:15 বাজে এবং বন্দুকের বাদ দিয়ে ওকে মারে। তো এটা একটা ভয়ানক বিষয় যে কালকে ওকে ওরা হত্যা করারই প্ল্যান ছিল। তারপরে লোকজন আসাতে ওরা পালিয়ে যায়, কিন্তু আশিস কই ওর মাথাতে এরকম বাদ দিয়ে এই দেখেন এখনো এই দেখেন বাতের চিহ্ন আছে এখনো, এই দেখেন। আজকে আমরা কুমলুং থানাতে এসেছি এবং ওসির সাথে কথা হয়েছে, ওসিকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ওকে একদিন সময় দিয়েছি, উনি যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা এখানে যা যা করার আমরা করব। ভক্তি, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের মিলনস্থল হয়ে উঠেছে বিলোনিয়া মহকুমার বরপাথরি এলাকা। মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায় কর্তৃক নামাঙ্কিত শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম শ্রীধাম কবিল্যধামে অনুষ্ঠিত 7 দিন ব্যাপী বাৎসরিক উৎসব আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই বাৎসরিক উৎসবের সূচনা হয় 2রা ফেব্রুয়ারি গঙ্গা আনয়নের মধ্য দিয়ে। আজ মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হচ্ছে। আগামীকাল ভোরে নগর কীর্তনের মধ্য দিয়ে উৎসবের পদ্মা নামবে। আশ্রম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর আশ্রমের 69তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে গঠিত আশ্রম ও উৎসব কমিটি মন্দির পরিচালনা থেকে শুরু করে গোটা উৎসব সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে নিরলসভাবে করে চলেছেন। উৎসব চলাকালীন প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতেও এই ভক্ত সমাগম ও আধ্যাত্মিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদী আশ্রম তথা মন্দির পরিচালনা কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জয় রাম। শ্রীধাম কবিল্যধাম বরপাথরি রাম ঠাকুর মন্দিরে বাৎসরিক উৎসব 69তম বাৎসরিক উৎসব সমাপ্তির পথে। 7 দিন ব্যাপী এই উৎসব আমাদের বরপাথরিতে অনুষ্ঠিত হয়। অত্র এলাকা এবং বিভিন্ন ভক্ত প্রাণদের নিয়ে এবং তাদের সাহায্যার্থে আমরা এই উৎসব পরিচালনা করি এবং বর্তমানে এই উৎসব পরিচালনা কমিটি যেই কঠোর পরিশ্রমের ফলে আজকে আমরা এই 7 দিন ধরে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছি। রাজনীতির ময়দানে বদলের হাওয়া স্পষ্ট খুমলুঙে। নেতৃত্বের উপস্থিতিতে আর সংগঠনের শক্তিতে ভর করে একসঙ্গে বদলে গেল বহু পরিবারের রাজনৈতিক অবস্থান। খুমলুঙে আয়োজিত এক যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন 113টি পরিবারের মোট 482 জন ভোটার। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিজেপি নেতা বিপিন দেববর্মা। তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ রাজ্যের উন্নয়ন, স্থিতিশীল সরকার ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। যোগদানকারীরাও বিজেপির নীতি ও নেতৃত্বের উপর আস্থা রেখে দলে যোগ দেওয়ার কথা জানান। এই যোগদান সভাকে ঘিরে এলাকার রাজনৈতিক চর্চা ও তৎপরতা আরো জোরদার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দিতে হবে, নিশ্চয়ই দেব। আমরা কত দেব? দিতে দিতে তো আমরা সব দিয়ে দেব না, দেব, কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেব। এই যে বিদ্যুতিক অটো রিক্সা প্রায় 500 জন যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে বিতরণ খুব অল্প সময়ের মধ্যে হবে, যথাসময়ে হবে বন্ধুগণ। এরকম অনেক জিনিস আমরা আছে জনজাতিদের জন্য আমরা কাজ করে চলছি। এবং আমাদের মেইন যে প্রায়োরিটি আমাদের মহিলাদের জন্য আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন এমপ্লয়মেন্টে আমাদের যে চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন আমরা কিন্তু ঘোষণা করেছি।
আমরা যারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্টল যদি তৈরি হয় 50% মহিলাদের জন্য রাখা হয়েছে। আমাদের যারা মহিলারা আছেন, যারা এই বিভিন্ন 28টা যে আমাদের যে কলেজ আছে, সেখানে মেয়েরা যদি সেখানে পড়াশোনা, তাদের কোনো রকম বেতন সেখানে দিতে হবে না, আমরা ফ্রি করে দিয়েছি, সব মুকুব করে দিয়েছি। আমাদের বিভিন্ন জায়গায় যে পিঙ্ক টয়লেট, কারণ পাবলিক টয়লেটে যদি দূর থেকে যারা মহিলারা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, তার জন্য আমরা পিঙ্ক টয়লেট আমরা বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি। আমরা জনজাতি গোষ্ঠীর, শুধু তাই নয়, জনজাতি গোষ্ঠীর তাদের যে বাদ্যযন্ত্র থেকেই হোক, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য অলরেডি তাদের কালচার যাতে বাঁচানো যায়, এইবার বাজেটেও সেই সংস্থান আমরা রেখেছি। বন্ধুগণ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তির বাজারে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এমএলএ কাপ 2026। শান্তির বাজার মণ্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা এই T15 ক্রিকেট টুর্নামেন্টের মূল লক্ষ্য রাজ্যের যুবকদের প্রতিভা বিকাশ এবং নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে মহেন্দ্রা স্করপিও, রানার আপের জন্য টাটা পাঞ্চ, ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য রয়্যাল এনফিল্ড বাইক এবং প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে 5,000 টাকা দেওয়া হবে। বিজয়ীদের জন্য বিশাল ট্রফির ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং, যিনি জানান এই কাপের নাম এমএলএ কাপ রাখা হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকরা তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারবে এবং নেশার দিক থেকে দূরে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, স্থানীয় নেতৃত্ব এবং যুব মোর্চার প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম দিনে জেবিএল এবং ভাইকোড়া লে লাদাখ টোর দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাইকোড়া লে লাদাখ টোর 14.3 ওভারে 4 উইকেটে 133 রান করে জয়লাভ করে। স্থানীয় মানুষদের মধ্যে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এমএলএ কাপ ক্রিকেট নকআউট টুর্নামেন্ট প্রায় সারা রাজ্যে 64 টিম রয়েছে এবং আজকে শুভ উদ্বোধন হয়েছে। শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় আমার দাদা প্রমোদ রিয়াং মহোদয়, ওনার সহযোগিতায় এবং শান্তিবাজার মন্ডল কমিটি যুব মোর্চা তাদের উদ্যোগে এই টুর্নামেন্ট আজকে আমরা এসেছি, শুভ উদ্বোধন করেছি। ডিএম সাহেব রয়েছেন। এটা ত্রিপুরার বুকে, ত্রিপুরা রাজ্যে এটা একটা অন্যতম একটা উদাহরণ হয়ে থাকবে আগামী দিনে। প্রাইজ কে পাবে পাবে না সেটা বড় বিষয় না, কিন্তু যারা ক্রিকেট প্রেমীদের একটা আকর্ষণীয় এই টুর্নামেন্টে রাখা হয়েছে, তাদের উৎসাহিত করার জন্য ফার্স্ট প্রাইজে স্করপিও গাড়ি বোধহয় সেটা নতুন দেওয়া হবে এবং সেকেন্ড প্রাইজ যারা রানার্স হবে তাদের জন্য টাটা পাঞ্চ দুটি গাড়ি রাখা হয়েছে এবং সাথে আরো ম্যান অফ দ্য ম্যাচ বিভিন্ন প্রাইজ থাকবে। রয়্যাল এনফিল্ড অনেক কিছু আরো রয়েছে। আজকে শুধু এই দক্ষিণ জেলা না, এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র না, সারা রাজ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা মহকুমা থেকে টিম রয়েছে আমি শুনেছি। এবং শুধু তাই নয়, ওই রাজ্য থেকে 4 জন প্লেয়ার, প্রতি টিমের 4 জন প্লেয়ার রাখা হয়েছে যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন। বিভিন্ন টিম তারা অন্যান্য রাজ্য থেকে প্লেয়ার আনা শুরু করেছে শুনেছি। সেটা আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য সরকারও সেরকম ভাবে কাজ করছে যে যারা খেলাধুলা যারা করে, ফুটবল প্রেমীরা বা ক্রিকেট প্রেমীরা বা প্লেয়াররা, তাদের এটা ওন স্কিল, ওন ট্যালেন্ট, এইগুলি রাজ্য সরকারের মাধ্যমে প্ল্যাটফর্ম দেওয়া হয় এবং সুযোগ দেওয়া হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।